8-10টা সাবজেক্ট সে প্রাইভেট পড়ে। তাহলে সে নিজে এখানে মনে হচ্ছে যে এখন ছাত্রছাত্রী আমাদের মূল যে পড়া উচিত মেইন বুকটা, মেইন বইটা সে যদি ভালো করে পড়ে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তাহলে তার পক্ষে কিন্তু ভালো ফলাফল করা সম্ভব, ভালো অ্যান্সার করা 40% আমি রিসিভ করবো। কিন্তু আমি যখন নিজে ওইটা করবো, আমি 70 থেকে 80% রিসিভ করবো। এবং আপনি তো ডেলিভারি করতে পারবেন, ডেলিভারি করতে আপনার তো স্টোরেজ হলো এটা, এই স্টোরেজ হলো। তাহলে তার জন্য রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এই রুটিনটা টেবিলের সামনে ঝুলিয়ে রাখা। দর্শক, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সুস্থ রেখেছেন। আজকে এমন একটি প্রোগ্রাম আমরা নিয়ে হাজির হয়েছি শিক্ষার আলোতে। আজকে শিক্ষার আলোতে আমরা জানাবো 2026-এর এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, এইচএসসি পরীক্ষার ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষার নিয়ম। আজকে দর্শক আমার স্টুডিওতে আছেন উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বগুড়া বিএম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। স্যার, আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, আশা করি আপনিও ভালো আছেন। স্যার, আসলে আমরা প্রথমেই আমরা একদম অনুষ্ঠানে চলে যাব। স্যার, প্রথমেই জানতে চাই যে যারা 24-এ এসএসসি যারা দিয়েছে, 26-এ তো তারা এইচএসসি দেবে, এই যে 2টা বছর তারা হাতে সময় পেয়েছে, আসলে এই ছাত্রীরা যারা আছে তারা আসলে কী ধরনের প্রস্তুতি নিয়েছে বলে আপনারা যদি কাছে থেকে দেখেছেন, এটা একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতা যারা দেখছেন। আসলে যারা 2024 সালের এসএসসি পরীক্ষা দিয়েছে, 2026-এ তারা এইচএসসি পরীক্ষা দিবে, পরীক্ষা আসন্ন। তো এই সময় ছাত্রছাত্রীরা আসলে লেখাপড়া করেছে ঠিকই, কিন্তু আবার ঘাটতিও থেকে গেছে তাদের কিছু শিক্ষার্থীদের। তো আমার মনে হয় যে যেসব ছাত্রছাত্রীরা লেখাপড়া 2 বছর করেছে, তারা তাদের বিষয়ভিত্তিক তারা প্রস্তুতি নিয়েছে, অভিভাবকরাও সহযোগিতা করেছেন, ছাত্রছাত্রীরা নিয়মিত লেখাপড়া করেছেন। তো এখানে ছাত্রছাত্রীদের মধ্যে আমার যেটা মনে হয় যে ছাত্রছাত্রীরা আসলে লেখাপড়ায় যতটা মনোযোগী হওয়া উচিত সেটা আজকে এখন আমরা পাচ্ছি না। কাছ থেকে দেখে কারণ হচ্ছে কি যে তারা অনেকটা ডিভাইস নিয়ে বেশি ডিভাইসে অথবা ডিভাইস নিয়েই তারা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে ডিভাইসের মধ্যে থাকতে। এবং আমরা আসলে এখানে মনে হচ্ছে যে এখন ছাত্রছাত্রী শিক্ষার্থীদের মূল যে পড়া উচিত মেইন বুকটা, মেইন বইটা সে যদি ভালো করে পড়ে, খুঁটিয়ে পড়ে, তাহলে তার পক্ষে কিন্তু ভালো ফলাফল করা সম্ভব এবং ভালো অ্যান্সার করা পরীক্ষায় সম্ভব। তো এই জায়গাগুলোতে আসলে মানে ছাত্রছাত্রীরা হয়তোবা কিছু শিক্ষার্থী তারা সিরিয়াসলি লেখাপড়া করেছে, কিছু শিক্ষার্থী হয়তোবা তারা মনে করেছে যে আমরা হয়তোবা লেখাপড়া 2 বছরের মধ্যে করব, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট পর্যায়ে তারা একটি চাপের মধ্যে পড়ে আছে। তো এখন যেহেতু যারা পরীক্ষার সামনে দেবে, অভিভাবক এবং ছাত্রদের উদ্দেশ্যে আমার সাজেশন হচ্ছে যে এখনও যে দিন সময় আছে, প্রত্যেকটা বিষয় ভিত্তিক তাদের সেই পড়াই আছে, জাস্ট এখন শুধুমাত্র রিভিশন করা। আমি 3টি পর্বে ভাগ করতে চাই এটা। একটি পর্ব হচ্ছে যে পরীক্ষার পূর্বে প্রস্তুতি, পরীক্ষার রাত্রের প্রস্তুতি এবং পরীক্ষার হল বা পরীক্ষা কেন্দ্রে সে তার কি করণীয়, কি করবে, এই বিষয়ে নিয়ে তাহলে আমার মনে হয় তারা অনেকটা উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। একটা পরীক্ষার্থীর আসলে দেখা গিয়েছে যে পরীক্ষার কমন কিছু রুটিন বা কমন কিছু নিয়ম ফলো না করার কারণে লাইফই শেষ হয়ে যাচ্ছে। এবং ধন্যবাদ আপনাকে, আসলে চমৎকার কথা বলেছেন যে আসলে আমরা যেমন পরীক্ষার তারা নিয়মিত পড়াশোনা করেছে, তারপর হলো যে তারা এখন আয়ত্ত করেছে, যে শিক্ষার্থী যে বিষয়টি দুর্বল রয়েছে অথবা সেটা তারা বেশি এফোর্ট দিচ্ছে, এটা একটি বিষয়। কিন্তু একটি বিষয় হচ্ছে যে রুটিন প্রকাশের পর আমি শিক্ষার্থীদেরকে বা পরীক্ষার্থীদেরকে মানে বলবো যে তোমরা এই যে পরীক্ষার রুটিনটা প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এই রুটিনটা টেবিলের সামনে ঝুলিয়ে রাখা। কারণ এখানে কোন পরীক্ষা এটা তার দেখা দরকার। এটা আসলে আমার লাইফের নিয়ে একটা আমি কথা বলি। ফার্স্ট রুটিন খুব ইম্পর্টেন্ট। কেন এই জন্য ইম্পর্টেন্ট, আমার লাইফ নিয়ে কথা বলি। আমি যে শহরে এসএসসি পরীক্ষা দিয়েছি, সে সময় আমি আর্টসের ছাত্র ছিলাম। তো আমার সাথে পাশে একজন পরীক্ষার্থী ছিল, ওই দিন সমাজবিজ্ঞান পরীক্ষা, কিন্তু ও পড়ে আসেছে অর্থনীতি। এসে আমাকে বলছে, স্যার বলছে ভাই আমার তো সাবজেক্ট কমন বাদে নাই। সাবজেক্টই কমন নাই? তাই বললাম কেমন কথা বলছে, সাবজেক্ট কমন বাদে নাই মানে? বলছে স্যার আসলে ভাই আমি তো অর্থনীতি পড়ে এসেছি, আজকে সমাজবিজ্ঞান পরীক্ষা উপরে নিচে ছিল, অর্থনীতি অথবা 1 তারিখে ছিল, তারপরেই ছিল অথবা সমাজবিজ্ঞান, ও সমাজবিজ্ঞান না পড়ে অর্থনীতি পড়ে এসেছে। ও কিন্তু আগের রাত্রে অর্থনীতি রিভাইজ করেছে। তাহলে এই যে রুটিন না দেখার কারণে অভিভাবকের কিন্তু স্যার একটা দায়িত্ব আছে এই ক্ষেত্রে। অবশ্যই অভিভাবকদের দায়িত্ব হচ্ছে যে কমপক্ষে পরীক্ষার আগে বা 2-1 দিন আগে
কমপক্ষে যে তোমার কালকের কি পরীক্ষা ভালো করে দেখো, এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া, অভিভাবকদের এটা স্মরণ করে রুটিনটা টাঙানোর ক্ষেত্রে বাবা মার একটা আমার যেটা সাজেশন থাকবে পরীক্ষার্থীর প্রতি, যে একবার টেবিলের সামনে রুটিনটা তারা সাজিয়ে যেন রাখে। তাহলে এইটার ক্ষেত্রে এইটা ঘটবে না, এটা একটি বড় দিক। আরেকটি হচ্ছে যে এটা হলো পরীক্ষার আগের প্রস্তুতির কথা বলছি, এবং পরীক্ষার যেদিন যাবে তারা পরীক্ষা দেওয়ার আগের দিন রাতে কিছু সাজেশন তাদের জন্য রয়েছে। সেটা হচ্ছে যে পরীক্ষার আগের দিনে তারা হয়তো যখন যাবে, সেটা অবশ্যই সেই বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যেমন পরীক্ষার আগের রাত্রে আমরা অনেকে দেখা যায় যে অনেক রাত জেগে পড়ে, এটা ঠিক না। পরীক্ষার আগের দিন রাতে রিল্যাক্স থাকবে, তারা যে বিষয়টি পরীক্ষা পর দিন হবে সেটা রিভিশন করবে, এবং আমার মনে হয় যে রাত 10টার মধ্যে তাদের ঘুমিয়ে যাওয়া উচিত। এবং পরদিন পরীক্ষার জন্য তার কী কী দরকার, কী কী নিতে হবে, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, তারপর পেন্সিল, কলম বা ক্যালকুলেটর, যে বিষয়টি নেওয়া দরকার সেটা তারা প্রস্তুত করে রাখবে, আগের দিনই কমপ্লিট করবে। কারণ আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছেছে, বলছে আরে এডমিট আসি না, কেন্দ্রে প্রবেশপত্র নিয়ে আসি নাই, আবার বাবা মোটরসাইকেল নিয়ে দৌড়াচ্ছে বাসায় নিয়ে আসতেছে। এতে হয় কি, পরীক্ষার্থীদের একটি মেন্টাল টর্চার বা চাপ তৈরি হয়, এবং এইটা কিন্তু পরীক্ষার হলে যেয়ে তারা অনুভব করে, ইফেক্ট পড়ে। তখন প্রথম অধ্যায় তারা হাফসায় যে আসলে এডমিট আনতে পারবো কিনা, আমি ঢুকতে পারবো কিনা, তাদের মধ্যে হতাশা তৈরি হয়। এই জন্য আমি পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে বলবো যে আপনারা পরীক্ষার আগের দিন রাত্রে ওর পরীক্ষার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেটা আপনারা গুছিয়ে রাখবেন এবং পরীক্ষার সাথে নিয়ে যায়। ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং পরীক্ষার দিন সকালে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শহরের রাস্তাঘাট জ্যাম হয়, বা অনেক সময় দূরত্ব থাকতে পারে, কেন্দ্র কার কোথায় পড়েছে সেই আলোকে অভিভাবকদের উচিত হবে প্রথম দিন কমপক্ষে 1 ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানো। 1 ঘন্টা মিনিমাম, মানে ভিতরে যে আসে রিভিশন করবে, ওখানে না রিভিশন 1 ঘন্টা পূর্বে যে তার সিটটি দেখা, কোথায় স্যার সিট পড়েছে, তারপর হলো যে সে কোথায় তার বসবে, তার সিটটা বেঞ্চটা নড়ে কিনা, বা সে লিখতে পারবে কিনা, সেখানে কোনো সমস্যা আছে কিনা, লোহাটো আছে কিনা, কাটা আছে কিনা, যেহেতু ওএমআর পূরণের একটি বিষয় আছে। তো এই জায়গাগুলো দেখলে যে হয়তো একটু কাগজ নিয়ে বেঞ্চের তলে দিয়ে বেঞ্চটাকে ঠিক করে নেওয়া, এটা সে করতে পারে। করে সে ওখানে ফেরে সে বসলো, ফ্যানের নিচে বসে একটু আরামাসে পড়লো, একটু চিন্তা করলো, তারপর হয়তো বা যখন পরীক্ষা রিল্যাক্স দেওয়া। এই যে স্যার একটা প্রিপারেশন স্টুডেন্টদের ফার্স্ট দিন, এবং আমরা স্টুডেন্টকে পরীক্ষার কেন্দ্রে কিন্তু নিয়ে গেলাম, পরীক্ষা দেওয়ার নিয়ে গেলাম, পরীক্ষার চলার পর একটা স্টুডেন্টের স্যার সেক্ষেত্রে বিভিন্ন পানিশমেন্ট আছে, বিভিন্ন অপরাধ আছে, এইগুলো আসলে নতুন কি আইন হয়েছে, যে আইনগুলো আসলে অনেকে হয়তো বাচ্চারা জানে না। আসলে পরীক্ষার্থীরা মূল যেটা সমস্যা আমরা দেখি কেন্দ্রে, সেটা হচ্ছে কি যে পরীক্ষার্থীরা যখন কোশ্চেন পাবে সে সেট কোডটা লিখবে, সেট কোড লিখবে, কোশ্চেন অ্যান্সারটা সেট কোড, পরীক্ষার সেট কোড লিখে লেখা শুরু করবে। তো অনেক পরীক্ষার্থী কি করে, সেট কোড লেখে না, বা লেখে কিন্তু ভুলে যায়। কোশ্চেনটা হাতে পাওয়ার পর সে যে প্রথম তো পরীক্ষার খাতা দেয়, সে সুন্দর করে নাম এবং তার রোল নম্বরটি এবং রেজিস্ট্রেশন নম্বরটি তার উত্তরপত্রে লিখবে। লেখার পর সে হয়তো বা অপেক্ষা করবে, যখন ঘন্টা পড়বে তখন যখন কোশ্চেন পেপারটা দেবে, কোশ্চেন পেপারটা পাওয়ার পর ফার্স্ট কাজ হচ্ছে তার সেট কোডটা পূরণ করা। সেট কোডটা পূরণ করার পর সে তারপর কোশ্চেনটা একটু পড়লো, পড়ে দেখলো যে আসলে মানে কোনটা আমার কাছে খুব সহজ মনে হয়। একটি পরীক্ষার্থীদের আমি সাজেশন বলবো যে তোমাদের প্রতি, যে তোমরা যখন পরীক্ষায় দিতে যাবে প্রথমে যে কোশ্চেনটা ভালো পারো সেই কোশ্চেনটা তুমি আনসার করো, মানে যেটা সবচেয়ে ভালো পারবে রিটেনের সেকশনে। আর এমসিকিউ তো আলাদা 40 মিনিট হয়, তো সেইটা এই রিটেনের ক্ষেত্রে তুমি যে কোশ্চেনটা ভালো পারো সেটা তুমি সেট করো। এটা সেট করতে করতে দেখবা তুমি যে অন্য কোশ্চেনগুলো তোমার কাছে খুব সহজ হবে, বা তুমি ভালো লিখতে পারবে, এবং এইভাবে লিখে তুমি আস্তে আস্তে লেখা যাও, মানে অত্যন্ত ধীরস্থির। আরও একটি বিষয় পরীক্ষার্থীদের আমি মনে করব যে যেসব কলেজে মানে ইউনিফর্ম রয়েছে, অবশ্যই যেন পরীক্ষার্থী ইউনিফর্ম পরে ক্লাস পরীক্ষার হলে যায়, এবং পরীক্ষার হলে পরিপাটি হয়ে যায়। তার অনেক দেখা যায় আমরা যে অনেক বড় বড় চুল পরীক্ষা এসেছে, এইটা কক্ষ পরিদর্শকের মধ্যে একটি বিরক্তবিদ হয়, বলে না কিছু, কিন্তু এটা বিরক্তি ফিল হয়। তা আমি পরীক্ষার্থীদের বলবো যে তোমরা পরিচ্ছন্ন পোশাকে, মার্জিত পোশাকে পরীক্ষার কেন্দ্রে যাবে, মানে স্টুডেন্টদের মতো। যে তাতে হবে কি যে পরীক্ষার হলে যে যাতে ওদের মানে একটি হবে যে না এই ছেলেটা অত্যন্ত ভদ্র, মানে একটি ছাত্র
মুক্ত ভাব যেন হয়, Right, এটা right, আমার right. সাজেশন থাকবে। একটা বিষয় স্যার থাকে, আর একটা বিষয় যে শেষের দিকে যেটা হয় যে পরীক্ষা অতিরিক্ত পেপার যেটা নেওয়ার বিষয়, এই বিষয়ে স্যার অনেকে দেখা যায় পেপার নেবে কি নেবে না, বা নিচ্ছে বা স্টেবলার দিতে পারছে না, বা কোড এই ক্ষেত্রে তারা স্যার মানে এই লাস্ট এটাও পরীক্ষা যখন তারা এক্সট্রা কাগজ নিবে বা এক্সট্রা পেপার নিবে, এখানে ওটার নাম্বার আছে, সে নাম্বার পূরণ করার মেইন খাতার জায়গা আছে, সেখানে ওএমআর পূরণের একটি মানে গোল করে পূরণ করতে হয় যে কয়টা লুটশিটতে নিয়েছে সেইটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটি বড় খেয়াল রাখতে হবে যে লুটশিটগুলো পরস্পর সাজানো। দেখা যায় যে একটা লুটশিটের অ্যান্সার রয়েছে আর একটা লুটশিট ধারাবাহিকতা নাই, তখন হবে কি এক্সামিনের যখন খাতা কাটতে যাবে, লাস্ট অ্যান্সারটা দেখা যায় কোশ্চেনের অ্যান্সারটা এখানে শুরু করছে কিন্তু পরের পৃষ্ঠা আরেকটা অ্যান্সার লেখা আছে, তখন তাকে এই খাতাটাকে চেঞ্জ করে খুঁজে ওই অ্যান্সারটা কোথায় আছে দেখতে হয়, অথবা কোনো এক্সামিনার যদি এখানে কঠিন হয় সেটাই সেভাবে সে নেয়। পরীক্ষার হলে একটি বড় বিষয় হচ্ছে যে ঘড়ির দিকে তাকানো, যে আমি যে লিখছি আমি আমার 60টা কোশ্চেন আছে, অথবা আমি কয় ঘন্টা সময় পাবো, আমি 5টা কোশ্চেনের বা 7টা কোশ্চেনে আমি 770 মার্কের অ্যান্সার করব, আমার 2 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট যে টাইমটা আছে বরাদ্দ তা ভাগ করে নেওয়া এবং সেই আলোকে অ্যান্সার করা। আসলে অনেক কথা আছে আপনার সাথে, কিন্তু আজকে আমরা আবার আপনাকে স্টুডিও নিব, কিন্তু আজকে আমরা শুধু জানবো একটা স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, তারা এই পরীক্ষা কেন্দ্রিক বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো। আর একটা বিষয় ছিল স্যার আপনার কাছে জানতে চাই, সেটা পরীক্ষার্থী যারা আছে, যারা পরীক্ষা দিতে যাবে, এদের পানিশমেন্টগুলো মানে স্যার ভুলগুলো যার কারণে পানিশমেন্ট হতে পারে, আসলে এটা আসলে ছাত্রছাত্রী জানা দরকার যে আসলে পরীক্ষার হলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে যে পরীক্ষা পরিচালনা, সোশ্যাল মিডিয়া দেখি স্যার স্টুডেন্টরা কাঁপছে, অর্থাৎ পরীক্ষা পরিচালনার একটি নীতিমালা তারা দিয়েছে, সেখানে কিন্তু আসলে ডিটেলস বলছে যে আসলে পরীক্ষার্থীর কোন বিষয়গুলো তার অপরাধ হিসাবে গণ্য হবে। সেটা আপনি দেখবেন তার মধ্যে রয়েছে যে পরীক্ষার কেন্দ্রে বসে পরীক্ষার সময় কারোর সাথে কথা বলা, কারোটা দেখে লেখা, তারপর হয়তোবা মানে ওই যে রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রের ছাড়া অন্য কোনো মুদ্রিত পেপার মানে সাথে থাকা, তারপর হলো যে ডেস্ক বা বেঞ্চে লেখা বা ওয়ালে লেখা, তারপর হলো যে ওর উত্তরপত্রের প্রশ্নের সঠিক অ্যান্সার না লিখে অথবা ওই উত্তরপত্রে কোনো চিহ্ন দেওয়া, অথবা উত্তরপত্রে অনুরোধমূলক কিছু লেখা, যেমন স্যার আমাকে পাশ করাই দেন, আমি ভালো পরীক্ষা দেখি এই জায়গাগুলো কিন্তু পরীক্ষাতে লেখা উচিত না, এটা আসলে একটি অপরাধ হিসেবে গণ্য হয়। এই যে আরেকটা বিষয় স্যার দেখেছি আমরা যদি বিষয়টা আলোচনা করেছি, আমরা ফার্স্ট টাইমে আমরা আলোচনা করেছি, তারপরও কেন্দ্রে আসার ব্যাপারে স্যার টাইমিং, যে আমরা দেখি স্টুডেন্টরা জ্যাম বিভিন্ন কারণে সঠিক সময় পৌঁছতে পারে না, হ্যাঁ, যদি সঠিক সময় পৌঁছতে না পারে তাহলে তার রিভিউ করা বা পরীক্ষা দেওয়ার, এটা আসলে পরীক্ষা তো পরীক্ষা, এটা ভাবতে হবে, এখানে রিভিউ করার সুযোগটা কম, কারণ আপনি জানেন যে পরীক্ষার শুরুতে এদের এমসিকিউ পরীক্ষা রয়েছে, একটি অবজেক্টিভ পরীক্ষা প্রথমেই নেওয়া হয় ওএমআর শিট দিয়ে। এইখানে যদি টাইমলি না পৌঁছতে পারে তাহলে দেখা যাচ্ছে যে এই যে এমসিকিউ পরীক্ষাটা, এটা তো একটি মানে আমরা মনে করি যে পরীক্ষার কেন্দ্রে যে পৌঁছানোর গভর্নমেন্টের যে নির্দেশনা রয়েছে যে 1 ঘন্টা পূর্বে, আধা ঘন্টা পূর্বে, তাহলে অভিভাবক যদি ওইভাবে বাসা থেকে তার সন্তানকে নিয়ে বের হয়, আমার মনে হয় এটা ঘটবে না। এটা ওই যে পরবর্তী দেখা যাচ্ছে হয়তো কেন্দ্রে যেতে পারে না, দেরি হয়েছে কোনো কারণে, পরীক্ষা দিতে পারছে না, আমরাও দেখি অনেক সময় কান্নাকাটি করে পরীক্ষা দেওয়া, কিন্তু আইন তো আপনাকে ফলো করতে হবে। পাবলিক অ্যাক্ট যেটা রয়েছে আমাদের 1980 সালের এবং 1961 সালের, সে আইনটা তো আপনাকে মানতে হবে, কারণ আমরা কেউই পরীক্ষাও তো একটা বিধিবিধানের মাধ্যমে চলে, এর বাইরে তো আমরা যেতে পারি না, এটা আমাদের মাথায় রাখা উচিত। শিক্ষার্থীদের মাঝখানে আমি যেটা মনে করি যে এখন আমাদের সময়ের লেখাপড়া, এখন সময়ের লেখাপড়ার মধ্যে যে ভিন্নতা, কারণ আমাদের সময় তো কোনো ডিভাইস ছিল না, আমাদের সময় তো কখনো শিক্ষার্থীদের এইভাবে সোশ্যাল মিডিয়ায় তারা আকর্ষণ করে না আর কি। তারা এখন মানে শিক্ষার্থীদের মধ্যে আসলে তারা যে লেখাপড়া করবে তার চেয়ে বেশি তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ডুবে থাকে এবং ডিভাইস ব্যবহার করে। একজন শিক্ষার্থী 8-10টা সাবজেক্ট সে প্রাইভেট পড়ে, তাহলে সে নিজে পড়বে কখন? আমাদের কথা হচ্ছে যে ছাত্র শিক্ষার্থী নিজে পড়বে, শিক্ষকরা কম পড়াবে, ও নিজে বেশি পড়বে, তাহলে হবে কি পড়ার বিকল্প নাই, নিজে পড়লেই খুলবে। আপনি যখন আমাকে কথা বলছেন, আমি শুনছি, আমি হয়তো 20-30-40% আমি রিসিভ করবো, কিন্তু আমি যখন নিজে ওইটা করবো আমি 70 থেকে 80% রিসিভ করবো। এবং আপনি তো ডেলিভারি করতে পারবেন, আপনার তো স্টোরেজ হলো, এটা স্টোরেজ হলো। তাহলে তার জন্য আমি মনে করি যেটা সমস্যা তারা পারে না, বোঝে না, সেইটা আমার মনে হয় শিক্ষকদের সহায়তা নেওয়া উচিত। আমি এই কোশ্চেনে যাইতাম স্যার, লাস্ট আমি অলরেডি প্রোগ্রাম শেষ করে ফেলবো, শুধু গার্জিয়ান এবং মানে শিক্ষার্থীদের জন্য আপনি ছোট্ট একটা মেসেজ দেবেন।
মেসেজ হচ্ছে যে এই এবছর 12টি শিক্ষা বোর্ডে প্রায় পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষাতে অংশগ্রহণ কত করবে, ফর্ম ফিল আপ করেছে 12,67,486 জন পরীক্ষার্থী এবার 11টি শিক্ষা বোর্ডে। আমি এই বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং যারা তাদের অভিভাবক আছে তাদের সাজেশন হচ্ছে যে যে সময়টি আছে সেই সময়টি কাজে লাগিয়ে এবং পরীক্ষার মধ্যে কিন্তু গ্যাপও আছে, রুটিনের মধ্যে দেখবেন এই গ্যাপের যে সময়টি একটা সাবজেক্টের মধ্যে 2 দিন 1 দিন সময় যেটা থাকে সেই সময়টিকে তারা কাজে লাগাতে হবে প্রপারলি। এই সময়টায় ধরেন একদম ওই আমরা বলি যে এই ধরনের ডিভাইস থেকে দূরে থাকা, তারপর হলো যে অন্যান্য কার্যক্রম যে আমরা হয় মনে করি না যে বিভিন্ন অনুষ্ঠান অথবা বিভিন্ন জায়গায় যাওয়া, এখান থেকেও বিরত থাকা উচিত, এনগেজ না হওয়া উচিত, কারণ এমার্জেন্সি কোনো হতে পারে, পারিবারিক সমস্যা হতেই পারে, সেটা আলাদা কথা। থ্যাংক ইউ। অত্যন্ত আজকে মূল্যবান আলোচনা স্যার করেছেন এবং সেখান থেকে শিক্ষার্থীরা অভিভাবকরা অনেকটাই এখান থেকে মেসেজ পাবে, শক্তি পাবে, সাহস পাবে। কারণ একটা ছেলের জীবনের গড়ার যে সেকেন্ড ধাপ বলি আমরা, এটা কিন্তু আসলে এটা তার সামনের দুয়ার খুলে দেবে। আজকে স্টুডিওর এই প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে দুয়ার খুলতে যারা সামনে পরীক্ষায় অংশগ্রহণ করছো তোমাদের জন্য দোয়া, এবং যারা সম্মানিত অভিভাবক আছেন আপনাদের জন্য আসলে আমাদের পক্ষ থেকে যে নির্দেশনা স্যার দিয়েছেন, আপনাদের কাছেও অনেক বাবা মার জন্য আদরের নির্দেশনাও আছে। সব মিলে আমরা সবাই চাবো প্রত্যেকটা শিক্ষার্থী 26-এর যে পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তারা যেন ভালো করে এবং সুস্থ থেকে তাদের যে জীবনের লক্ষ্য আছে তাদের লক্ষ্য, এবং বাবা মা যারা আছে তাদের যে ইচ্ছা, এবং সর্বশেষ সামনের যে সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি, এই স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশ এবং পুরো পৃথিবীর বুকে তারা আলো ছড়াক, এই প্রত্যাশায় আজকের শিক্ষার আলো প্রোগ্রামটি শেষ করছি। আবারও আমরা পরীক্ষা সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত কোনো টিচার বা কোনো অধ্যক্ষ আমাদের সাথে থাকবেন, তাদের কথাগুলো শিক্ষায় আলো ছড়াবে সামনের প্রোগ্রামে, এমন প্রত্যাশা রেখে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের প্রোগ্রাম শেষ করছি। আল্লাহ হাফেজ।